আদ্রিত সাহেলা তো অতি আবেগী, তাই ওসব ভাবছে না। কিন্তু যখন সমাজের সামনে পড়বে তখন হয়তো তাদের ভাবনাও তেমন হবে। এবার তুই বল, সব জেনে শুনেই কি তুই জীবনে দ্বিতীয়বারও ভুল করবি? কথাগুলো আখির বুকে তীরের ন্যায় আঘাত করলো। তবুও পাথর ভঙ্গিতে বসে রয়ে স্বাভাবিক স্বরেই বলল, আমি বুঝতে পারছি আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন। আপনি চিন্তা করবেন না, আপনাকে নিরাশ করব না আমি। কথাটা বলেই ছুটন্ত পায়ে চলে আসলো নিজ কক্ষে আখি। অতঃপর দরজা লাগিয়ে মুখ চেপে কান্না করে দিল। অনেকক্ষণ যাবৎ আখির জন্য অপেক্ষা করে বিরক্ত হলো হাদিত। মেসেজ করলেও জবাব পাচ্ছে না, কল করলেও ধরছে না আখি। এবার মনে বেশ অভিমান জমিয়ে চলে আসলো আখির খোঁজে। আখি শায়লা মির্জার কক্ষে আসলো। নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করেই ওনার সাথে কথা বলতে শুরু করলো। মামুনি। আরে আখিমা, তুই কক্ষে আয়। কিছু দরকার? কোনো অসুবিধা হচ্ছে তোর এখানে? না মামুনি, তুমি যেখানে সেখানে অসুবিধা কবে হতে পারে আমার? আসলে মামুনি, আমায় এখন চলে যেতে হবে। কি বলিস রে এসব? চলে যাবি মানে? আসলে হঠাৎ বাড়িতে একটা জরুরি কাজ পড়েছে, যেতেই হবে। কি কাজ এমন? আর্জেন্ট কাজ মামুনি, না গেলে না হবে। বলতে পারবো না এখন। কি এমন কাজ তোমার রাখি যে এখনই চলে যেতে হবে? দেখ না, অদ্রিত কেমন যাই যাই করছে, তুই একটু বোঝা তো ওকে। না গেলে না হবে না, বলতে পারবো না এখন। বুঝতে পারছেন না আপনারা? প্লিজ মন খারাপ করবেন না, আমি কিন্তু থাকতে পারবো না। আপনার যাওয়াটা জরুরি। কথাটা বলেই হাঁকি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটন্ত পায়ে বাইরের দিকে হাঁটা ধরল। হাদিতও পিছু এলো, সাথে শায়লা মির্জাও আসলেন। আখি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নিয়েছে এতক্ষণে। ছুটে গিয়েই গাড়িতে চড়ে বসলো। রাখি, কথাটা শোনো আমার। আঁকি আদিতের ডাক শুনেও না শোনার ভান করলো। আদিত গাড়ির পাশে যাবার আগে গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। সায়রা মির্জা আর আদিত দুজনেই হতভম্ব হলেন আঁখির উক্ত ব্যবহারে। আদিল বাইরে, এদিকে সে রিহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাও ঘুমিয়ে গেছেন এত সময়। আখির হঠাৎ বাড়িতে চলে আসে, আশ্চর্য হলো শুভ্রতা। ড্রয়িং রুমে বসে সে আদিলের অপেক্ষায় করছিল। আখিকে দেখে অবাকত্ব নিয়ে জিজ্ঞেস করলো তাকে, কি হয়েছে আখি, এভাবে ফিরে আসলে যে, তাও এত রাতে? তুমি না আজকে মির্জা হাউজে থাকতে গিয়েছিলে? কাছে সেই মমতার আশ্রয়কে দেখে আখি হার তার আবেগ ধরে রাখতে পারল না। ছুটে গিয়েই তাকে জাপটে ধরে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বোন আমার, এভাবে কাঁদছো কেন? হয়েছে কি বলো? আমার কেউ নেই আপু, আমি কারোর যোগ্য না, কারোর যোগ্য না। কি হয়েছে আখি, বলবে তো? বলো না, মনটা আমার পেরেশানিতে ভরে উঠেছে। বলো কি হয়েছে। আখি শুভ্রতার সাথে নিজের সকল কথাই ভাগ করে থাকে। বর্তমানে শুভ্রতাই তার বিশ্বস্ত সঙ্গ। তাকে মনের ভার ভাগ না করে যেন শান্তিই পায় না আখি। তাছাড়া মনটাও যে আজ ভরে উঠেছে, হালকা করার মাধ্যমটা বেশ জরুরি। তাই সব কিছুই আখি বলে গেল শুভ্রতাকে প্রথম থেকে। সবটা শোনার পর শুভ্রতা কি প্রতিক্রিয়া করবে ভেবেই পাচ্ছে না। কিছু সময় বাকরুদ্ধ থাকার পর এবার বলল, আদৃশ এত কিছু করে গেল, আর তুমি আমাদের বললেও না, চুপচাপ সহ্য করে গেলে। আর আজও তাই করবে বলো? আমাদের না হয় কিছু বলনি, ডক্টর আদ্রির বাবাকে তো বলতে পারতে। আমার মনে হয় ডিভোর্স নিয়ে ওনার সমস্যা তেমন হতো না, কিন্তু ওনার সমস্যা হয়তো বাচ্চা নিয়ে বেশি। তবে তুমি সত্যটা বলে দিতে পারতে যে তুমি সন্তান দানে সক্ষম। বাকিটা ডক্টর আদ্রিককে বলে উনি নিজের বাবাকে বুঝিয়ে নিতেন। এমনটা তো এখন নতুন না যে ডিভোর্সি নারীদের বিয়ে অবিবাহিতর সাথে হচ্ছে না। তোমার এভাবে চলে আসা ঠিক হয়নি। তোমার ডক্টর আদ্রির সাথে কথা বলা উচিত ছিল। না আপু, আমার জায়গায় হয়তো অন্য কোনো মেয়ে হলে এমনটাই করতো, যেমনটা তুমি বলছো। কিন্তু আমি কখনো এমনটা করার কথা ভাবতেও পারি না। আমি মেয়ে হয়ে জন্মেছি তাই বলে এ নয় আমি পায়ের ধুলো বাবা আমায় মাথায় তুলে রাখতো। আমি কেন কারোর নিচে পড়ে থাকবো? নির্দ্বিধায় আমি বলতে পারতাম আমি সন্তান জন্মদানে সক্ষম। ডক্টর আদিত্যের সাথে কথা বলে আঙ্কেলকে আমাদের পক্ষে আনতেও হয়তো সক্ষম হতাম। কিন্তু আমার সম্মানটা কোথায় পড়ে থাকতো আপু, ভাবতে পারছো? আমি কারোর ভালোবাসা ভিক্ষেতে চাই না, সারা জীবন কারোর করুণা বা
আর চোখের বাণী সহ্য করে যেতে আমি পারতাম না। আঙ্কেল মেনে গেলেও এ নিয়ে আফসোস ওনার মনে থাকতো ঠিকই। মনে মনে হয়তো দিতেন বরদোয়া। আর নারীদের জীবন সম্পর্কে জানোই তো আপু, বাচ্চা গর্ভে ধারণকৃত সময় অনেক দুর্ঘটনার ফলস্বরূপ জন্মদানের সক্ষমতা হারিয়ে যেতে পারে। তখন যদি আমার সাথেও এমন ঘটে, তখন কে নেবে আমার জীবনের নিশ্চয়তা? কে নিশ্চিত করবে কথাটা যে আঙ্কেল তখন ডক্টর আদিত্যকে দ্বিতীয় বিয়ের জন্য বলবেন না? হয়তো ডক্টর আদিত্য তাতে মানবেন না, কিন্তু আঙ্কেল তো কষ্ট পাবেন মনে। বংশধর না পাওয়ার দোষী সারা জীবন মনে মনে আমাকেই করে যাবেন, যা আমি কখনোই মেনে নিব না আপু। জীবনে অনেক বড় ভুল করেছি, আর না, আত্মসম্মানহীন জীবন আমি মেনে নিতে পারবো না। এমনটা করার থাকলে তো আদৃশের সাথে সংসার করতাম, ওকে ছেড়ে দিতাম না। কিন্তু না, আমার কাছে ভালোবাসার চেয়েও আমার আত্মসম্মান বড়। আত্মসম্মানের বিসর্জন দিয়ে আমি কোনো কিছুই জয় করতে চাই না। অতঃপর চোখ মুছে নিজেকে সামলিয়ে নিয়ে নিজ কক্ষে চলে গেল আখি। রাতভর আখিকে কল মেসেজ করলো আদিত্য, কিন্তু না, কোনো কিছুরই জবাব পেল না সে। ঘুম উধাও হয়ে গেছে তার চোখ থেকে। ভেতরে শান্তি নামক জিনিসটাও কোথাও রয়ে গেল। সকালে রেডি হয়ে নাস্তা না করে হাসপাতালের দিকে পথ ধরল আদিত্য। বাবা, কথা হয়েছে আখির সাথে? না মা, কলই তো ধরছে না, না মেসেজ সিন করছে। কি হলো আমার মেয়েটার? ও বাড়ি যাবে? না মা, দেখি হাসপাতালে আসে কি না, না হলে বাড়ি যাব। আদিত্য চলে আসলো হাসপাতাল। এসে দেখলো আখি আজ সময়ের আগেই এসেছে। বসে টুকটাক কিছু কাজ করছে। আদিত্য তার কাজের ফাঁকেই তার সাথে কথা বলার চেষ্টা করলো। আখি, খুব বিজি, একটু কথা বলবে? আসলে ডক্টর আদিত্য প্রচুর কাজ, ফ্রি হয়ে কথা বলবো। আদিত্য নিরাশ হলেও আখির এমন আচরণে। এমনি যতই কাজ থাকুক না কেন, আখি আদিত্যের সাথে হেসে কথা বলে এমনি যতই কাজ থাকুক না কেন আখি আদিত্যের সাথে হেসে কথা বলে নেয়, অল্প করে হলেও। কিন্তু আজ আদিত্যের মনে হলো আখির তেমন কোনো কাজ নেই, তাও তার সাথে কথা বলতে চাইল না। এমনকি আজ তার মুখে সেই হাসিটাও নেই। আদিত্যের সময় পার হচ্ছে না, কোনো কাজেই মন বসছে না। মনটা শুধু আখির জন্য হানচান করছে তার। কিন্তু আখির সাথে যখনই কথা বলতে যাচ্ছে, আখি তখনই তাকে এটা ওটা বলে এড়িয়ে যাচ্ছে। বড্ড বিরক্ত লাগছে আদিত্যের সব কিছু। আজ বেশ কয়েকবার বেহার মতো আদিত্য আখির পাশে গেছে কথা বলবে বলে, কিন্তু আখি কথা বলল না, বরাবরের মতোই এড়িয়ে গেল। এবার আবারও আসলো আখির কাছে, কিন্তু এসে দেখলো আখির কেবিনে ডক্টর আনিশা বসে আছেন। আখি তার সাথে বেশ হেসে খেলেই কথা বলছে। আদিত্যকে দিল ভারী কাজে চাপের বাহানা। মুহূর্তে গা জ্বলে উঠল আদিত্যের। ছেলে হোক বা মেয়ে, তার আখির জীবনে নিজের সময়ের ভাগটা সে কাউকেই দিবে না। তাই এবার সোজাভাবে হানিশাকে বলল আদিত্য। ডাক্তার আনিশা, আমার ডক্টর আখির সাথে কিছু কথা ছিল, যদি আপনি একটু সুযোগ দিতেন। অতঃপর ডক্টর আনিশা উঠে চলে গেলে আদিত্য আখির পাশে আসতো। কি হয়েছে? তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি আপনাকে কোথায় ইগনোর করছি? কাজ আছে প্রচুর, তাই কথা বলতে পারছি না। তবে এখন যে ডক্টর আনিশার সাথে গল্প করছিলে, এখন কোনো কাজের চাপ নেই তোমার? হাসপাতালে তো আমি ছাড়া কারোর সাথে তেমন আড্ডা দিতে দেখি না কখনো, আর আজ আমাকেই অদেখা করছো? ফোন ধরছো না, মেসেজ সিন করছো না, কি হয়েছে বলো? কিছু হয়নি, আপনি ভুল ভাবছেন, এমন কিছুই না। আমাকে একজন রোগী দেখতে হবে, এখন যেতে দিন। কথাটা বলেই আখি আদিত্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই তাকে এক টানে বুকের সাথে এনে মিশিয়ে নিল আদিত্য। কি অসভ্যতা করছেন আপনি? অসভ্যতা না, এটাকে অধিকারত্ব বলে। কিসের অধিকার? আমি আপনাকে কোনো অধিকার দেইনি। তুমি না দিলেও আমি নিয়ে নেব। আপনাকে সেই সুযোগ আমি কখনো দিব না। আমি আপনাকে ভালোবাসি না ডক্টর আদিত্য। আপনাকে বিয়ে করতে পারবো না। আমার আপনার প্রতি আগের সেই অনুভূতি রয়ে যায়নি। চাইলেও আমি আর তা ফিরিয়ে আনতে পারবো না। চেষ্টা করে দেখে নিয়েছি আমি, ব্যর্থ হয়েছি প্রতিবার। তাই আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আপনি বরং আমার পেছন না পড়ে থাকলে আমি খুশি হব। বললাম না, পরকালেও পিছু ছাড়বো না। তুমি শুধু আমার রাখি, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। আমি বাধ্য নই। অতঃপর আদিত্যকে অল্প ধাক্কাতেই নিজের থেকে ছাড়িয়ে চলে গেল সেখান থেকে আখি। আদিত্য
তার পিছু আসতে নিলেই হঠাৎ একজন নার্স আসলো সেখানে। স্যার, জলদি চলুন, একটা এমার্জেন্সি এসেছে, আপনাকে দেখতে হবে। আমি ছাড়া আর ডাক্তার নেই? আমি ছাড়া আর ডাক্তার নেই? আমি এখন পারবো না, অন্যজনকে দেখো। স্যার, খুব ক্রিটিক্যাল ম্যাটার। ডক্টর আখি একটু আগেই একটা সার্জারি করে বলেছেন আজকে আর কোনো কাজে থাকবেন না উনি। ওনার গুরুত্বপূর্ণ কাজ আছে, চলে যাবেন। ডক্টর মোনায়েমও নেই আজকে, বাকিরাও কাজে আছেন, একমাত্র আপনিই ফ্রি। প্লিজ জলদি চলুন স্যার। হাদি তো দায়িত্ব থেকে কখনো পিছপা হয় না, তাই চলে গেল নার্সের সাথে। আখি হাসপাতাল ছাড়ার সকল ব্যবস্থা করে নিয়েছে। সেখানে সে নিজের সাথে করে আহিলকেও ডেকে এনেছে জরুরি কাজ বলে। এবার কাগজপত্র বাবার হাতে তুলে দিয়ে বলল, আর স্যার বলে আপনাদের সাথে ফর্মালিটি করতে পারবো না, এমনিতে আর ডাকতে আসবো না। এখানে জব নেওয়ার প্রথম আর প্রধান কারণ ছিল তোমাদের পাশে থাকা, তোমাদের প্রতিদিন চোখ ভরে দেখে নেওয়া। ভেবেছিলাম হয়তো তোমাদের মনে আবারও জায়গা করে নিতে পারবো, কিন্তু ভুল ছিলাম আমি। ভুলে গিয়েছিলাম আয়না একবার ভেঙে গেলে তা হাজার জোড়া দাও তবুও ফাটা দাগ থাকে। সম্পর্ক আর বিশ্বাস তো তেমনই হয়। যেখানে আমার কোনো অধিকারই রয়ে যায়নি সেখানে জেদ নিয়ে দম্ভ দেখাতে চাইলাম। আসলেই পাগল আমি, কিন্তু আর পাগলামি করব না। দেরিতে হলেও বুঝতে পেরেছি আমি ব্যর্থ। জীবনে এমন ভুল করেছি যে তার প্রায়শ্চিত্তে জীবন শেষ করে দিলেও কম হবে। আজ বুঝতে পেরেছি আমি সব হারিয়ে ফেলেছি। আমি কাঙাল, আমার কেউ নেই। দিন শেষে আমি একা। আমি এতটাই বাজে আর মানুষ রূপে মিছে অস্তিত্বের অধিকারী একজন যাকে কেউ চায় না আর যে কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। তাই ভাবলাম নাই বা পেলাম কারো ভালোবাসা, আত্মসম্মান আর জীবনের তিক্ততা নিয়ে যতদিন পারি বেঁচে থাকবো। আর দূর থেকে চাইবো তোমরা খুশি থাকো, কখনো জ্বালাতে আসবো না আর। আমি হাসপাতাল ছাড়ার সিদ্ধান্ত হুট করে নেয়ার আপনাদের আগে জানাতে পারিনি, তাই দুঃখিত। কিন্তু এই হাসপাতালে আমি আর থাকতে পারবো না। পারলে আমার ক্ষমা করে দিও বাবা, ভাইয়া। আমি যে ভুল করেছি তার ক্ষমা হয়তো আমি কখনো পাবো না, তবুও খুব করে চাইবো সব শেষে বলবো অনেক ভালোবাসি তোমাদের। দূরে চলে গেলেও এমন একদিন যায়নি যেদিন ভাবিনি তোমাদের নিয়ে। চলি। মাম্মাম, মাইশা আর দাদু দিদুকে বলো আমি ওনাদের কথা জিজ্ঞেস করেছি, কখনো সামনে পড়বো না। হাসপাতাল ছাড়ার বিষয়ে আমার উপর থেকে সব ফর্মালিটি শেষ করে দিলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হব। চলি তাহলে। অতঃপর কথাগুলো বলেই আখি বেরিয়ে এলো। এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে অনুভূতহীনের মতো কথাগুলো বলে গেল। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না আখি। গাড়িতে উঠেই এবার মুখ চেপে কান্না করতে শুরু করে দিল। হাসপাতালের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমাকে ক্ষমা করে দেবেন ডক্টর আদিত্য, কিন্তু আমার কাছে ভালোবাসার ওপর আমার আত্মসম্মানের স্থান। নিজের জীবন গুছিয়ে নিন, দোয়া করব। চলে যাব আপনাদের সবার থেকে অনেক দূরে। অল্প কাজ বাকি, তবে আর আসবো না আপনাদের কাউকে কষ্ট দিতে। আসবো না কারোর জীবনে অভিশাপ রূপে। জন্মস্থান থেকে পাওয়া তিরস্কার, তাচ্ছিল্য আমি কখনো ভুলবো না, আর কখনো পা রাখবো না এই দেশের মাটিতে। নির্দিষ্ট কিছু কাজের সমাপ্তি এ দেশে ও তার মানুষের মায়ায় ত্যাগ করতে বাধ্য করবে আমায়। রাতে আদ্রি শূন্য একটা রুমে ঘুমিয়ে যায়। সকালে রিদিকা ঘুম থেকে ওঠার আগেই কোথাও যেন বেরিয়ে গেল। সারাদিন অনেক ফোন মেসেজ করেও তাকে পায় না রিদিকা। আদেশকে হারানোর ভয় রূপ ধরে রাখতে আজকের পুরোটা দিন বিভিন্ন ডাক্তারে স্বর্ণাপন্ন হয় রিদিকা, কিন্তু কোনো ফলাফলই পায় না। সবারই একই কথা, ওনারা কিছুই করতে পারবেন না। ভাইরাস খুব তাড়াতাড়ি তার শরীরে ছড়িয়ে গেছে। কোনো পথ্য বা ওষুধ কিছুই পায়নি সে কারো কাছ থেকে। নিরাশ হয়ে ফিরতে হলো তাকে। ফেসবুক, গুগল, কোথাও কোনো উত্তর পেল না। ভাইরাসের আতঙ্ক থেকে নিজেকে বাঁচানো পেল না কোনো রাস্তা। এদিকে সময়ের সাথে এদিকার শরীরের বেহাল দশা ধরতে শুরু হয়েছে। চামড়া অনেকটাই সংকুচিত হয়ে গেছে পুরো শরীরে, চেহারার দিকটাই বেশি। আজকে ডান হাতে 3টে নখ উঠে গেছে, চোখের পাপড়িগুলো ইতিমধ্যেই পড়ে গেছে। নিজেকে দেখতে নিজের কাছেই কেমন জানি ভয়াবহ লাগছে। হাঁকে আসলেও বাড়িতে সারা রাস্তায় কান্না করেছি, চোখ মুখ শুকিয়ে গেছে অল্প সময়। আজ নিজেকে নিঃস্ব লাগছে বড্ড, পৃথিবী অন্ধকার লাগছে। তাও নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ এক চেষ্টা করে বিছানায় এসেই গায়ে এলিয়ে দিল। চিত হয়ে পড়ে আছে
উভয় চোখের কোণ বেয়ে বেয়ে পড়ছে জল। আদিত সার্জারি করে এসেই জানতে পারলো আঁখি হাসপাতাল ছেড়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। এবার নিশ্চিত হলো আঁখির সাথে কিছু তো একটা হয়েছে, যার ফলস্বরূপ ও এমনটাই করছে। না, নিজেকে দমিয়ে রাখতে পারলো না। আদিত আঁখিকে হারিয়ে যাবার ভয় এবার বেড়ে গেল তার। আঁখি ব্যতীত এখন যেন এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়া মুশকিল আদিতের। হাত দাঁড়ালো না, সোজা আঁখির বাড়ির দিকে রওনা হলো। কিন্তু গাড়িতে ওঠার আগ মুহূর্তেই হঠাৎ ফোন আসলো তার। হারিয়ান মির্জা সাহেব কল করেছেন। ফোন উঠালো সে। হ্যাঁ বাবা, বলো।